আজকে আমাদের কিসের ক্লাস তোমরা সবাই জানো। আজকে মূলত হচ্ছে ডেমো ভাইবা, তাই তো? তো সেই ডেমো ভাইবা যে কোশ্চেনগুলো আমরা করি সেটা জেনারেল ইন্টারভিউতে যে সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় সেই জিনিসগুলোই আমরা জিজ্ঞাসা করি। আচ্ছা, তো তার আগে ক্লাসের শুরুর আগে কিছু তোমাদের আপডেটেড যে সমস্ত নিউজ সেগুলো একটু বলে দিই তোমাদেরকে। আজকে গ্রুপে তোমাদের একটা আমি নোটিশ টাইপের বা একটা তোমার হচ্ছে নিউজ টাইপের একটা পাঠিয়েছিলাম, তাতে তোমরা পরিষ্কার করে দেখতে পেয়েছো যে নভেম্বর মাসের ফার্স্ট উইকে তোমাদের যে SLST 11-12 রেজাল্ট সেটা পাবলিশ হবে, আর সেকেন্ড উইকে হচ্ছে কি তোমাদের SLST 9-10 রেজাল্টটা পাবলিশ হবে। এবং একটা জিনিস পরিষ্কার করে ওখানে বলা হচ্ছে যে আগে 11-12 রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করিয়ে তারপর 9-10টা করানো হবে। এবারে এটা খুব সিম্পল প্রসেস। তোমরা অনেকেই আবার মানে মানে কি বলবো, ভয়বশত জিজ্ঞাসা করে ফেলছো আমাকে যে স্যার কেউ যদি ডাক পেলো 11-12 সে চাকরি পেলো না, তাহলে কি সে কি 11 মানে 9-10 কি ডাক পাবে না? এটা একদম ভুল কথা। এটা করার কারণ হচ্ছে কি তোমরা জানো যে যারা হচ্ছে কি 11-12 চান্স পেয়ে যাবে তারা যাতে আবার 9-10 গিয়ে ভিড় না বাড়ায়, সেই জন্য তার একটা ছোট প্রয়াস। ঠিক আছে, তাহলে এমন নয় যে 1.6 রেশিতে যারা ডাক পাবে, ডাক পাওয়া মানে তারা আবার 9-10 পাবে না, এমনটা নয়। ঠিক আছে, এই ভ্রান্ত ধারণা বা এই ভুলটা তোমরা মন থেকে মুছে ফেলো। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি দেখো, একটা একটা জিনিস তোমাদের মাথায় বা অনেকের মধ্যেই এখনো টেনশন চলছে যে ফ্রেশার্সরা নাকি চান্স পাবে না। এটাও দেখো একদম একদম হচ্ছে কি নিতান্তই একটা ভুল কথা, যেটা বিভিন্ন জায়গায় তো এটা ছড়াচ্ছে বা একটা ভীতি তৈরি করার জন্য। তোমরা জানো যে সংখ্যক সিট ভ্যাকেন্সি, আমি ধরে নিলাম যে সিট বাড়লো না, ঠিক আছে, না বাড়লেও যে সংখ্যায় হচ্ছে কি ভ্যাকেন্সি নিয়ে পরীক্ষাটা হয়েছে তাদের তোমরা জানো প্রায়, যদি আমি ধরলাম যে A to Z যারা হচ্ছে কি তোমার 2016 সালে ক্যান্ডিডেট ছিল তাদেরকে যদি সবাইকেই চাকরি দেওয়া হয় তাহলেও প্রায় 13,500 সামথিং তোমাদের সিট এখনো বাড়তি থাকে। এবারে NVS KVS কথা যে যারা তুলছে না, তো তোমরা একটু আমাকে বলো তো, এমনি 2016 সালের বাতিল হওয়ার প্যানেল, তাই না? কেউ এটা NVS KVS এ চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টে, তাদের স্যালারি স্কেল তোমরা জানো অনেকটাই বাড়া, তারা কেন এখানে ভিড় করতে আসবে? আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা জিনিস, যারা প্যারা টিচার বা পার্ট টাইম তোমরা জানো কম বেশি তোমাদের মধ্যে অনেকে আছে, তোমরা কি ফর্ম ফিল আপের সময় ডেটা কি দিতে পেরেছিলে? আমাকে বলো তো। কোনোভাবে দিতে পেরেছিলে না। শুধুমাত্র যারা 2016 সালে যারা চাকরি করতো, যাদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার ভ্যালিড টিচার আইডি ছিল, তারাই শুধুমাত্র ফর্ম ফিল আপে সময় ইনফরমেশনটা দিতে পেরেছে। তো ওতে হচ্ছে কি এই সমস্ত ভুল ভ্রান্তি ধারণাগুলো যারা সমাজে তৈরি করছে বা যাদের মাথায় এখনো রয়েছে, সেগুলো বাদ দিয়ে তোমরা প্রিপারেশন যারা যেভাবে করছিলে সেভাবে কন্টিনিউ করো। আচ্ছা, আর একটা জিনিস, যারা তোমরা অনেকেই আছো মাদ্রাসার তোমরা পাস করে বসে আছো, ইন্টারভিউ দিয়ে বসে আছো, সেদিকেও অনেকটাই সংখ্যা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, কারণ তোমরা জানো যে সেকেন্ড উইকে নভেম্বরের সেকেন্ড উইকে বাকি থাকা যে সমস্ত সাবজেক্ট, বিশেষ করে সায়েন্স রিলেটেড যে সমস্ত সাবজেক্ট, তাদের হচ্ছে কি রিক্রুটমেন্ট কিন্তু করিয়ে নেবে। কারণ ওখানে ভাইবা হয়ে গেছে, তাই না? তোমার জাস্ট শুরু হচ্ছে কি তোমার কাউন্সেলিং হবে আর কি। কাউন্সেলিংয়ে কারা 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 এম প্যানেলে নাম ঢুকছে তাদের রেজাল্টটা দেবে। তো আমি ভালো করেই জানি তোমরা যারা ক্লাস করছো এখানে কিন্তু অনেকজনই তোমরা ওখানে পেয়ে যাবে। কারণ ওখানে আমি যা দেখলাম যারা যারা পেয়েছে, বিশেষ করে ইংলিশ, তারপর আর্টসের কিছু সাবজেক্ট, সংস্কৃত, আমি দেখলাম যে পুরোটাই ফ্রেশ রিক্রুটমেন্ট হয়েছে, তাই না? কোনোভাবেই কোনো কিছুই গাফিলাতি সেখানে আমি দেখতে পাইনি, পুরোটাই ফ্রেশ হয়েছে। কারণ 2023 যেটা হয়েছিল, তার যে ভাইবাটা হয়েছিল 2024-25, তো তাতে হচ্ছে কি আমাদের কাছে যারা পড়তো তাদের মধ্যে অনেকেই পেয়েছে এবং তারা পোস্টিংও হয়ে গেছে, তারা কাউন্সিলিং করে নিয়েছে। তো তাতে তাদের সাথে কথা বলে আমি শুনলাম যে খুব বেশি হচ্ছে কি ফারাক হয়। ঠিক আছে, ওরা কিন্তু চান্স পেয়েছে। তো ইতিমধ্যে যদি সেখানেও রিক্রুটমেন্ট হয়ে যায় তাহলে সেখান থেকে অনেকটাই কেটে যাবে। তো ওতে হচ্ছে কি তোমরা যারা দ্বিধায় আছো বা যারা হচ্ছে কি একটা সংকোচে আছো বা যারা এইটাকে নিয়ে ভাবছো, সেই ভাবনার থেকে তোমরা বেরিয়ে এসো, এই সুযোগটাকে কাজে লাগাও। যাদের স্কোর হচ্ছে কি আমাদের দ্বারা নির্ধারিত বা যারা হচ্ছে কি 50-র কাছাকাছি বা 50 এভাব পেয়েছো, তোমরা কিন্তু চিন্তামুক্তভাবে প্রিপারেশনটাকে কন্টিনিউ করো। ঠিক আছে, তোমরা দেখবে অবভিয়াসলি তোমরা কিন্তু এখানে চান্সে পেয়ে যাবে বা এখানে এম প্যানেলে তোমরা ঢুকে যাবে। ঠিক আছে। হ্যাঁ, এবারে আরেকটা জিনিস যেটা বলার, সেটা আমি বারবার বলি, আজকেও বলছি, 20 নাম্বার মানে কম নয়। 20টা নাম্বার, 20 নাম্বার মানে হচ্ছে অনেকটাই নাম্বার। এবারে তোমার ধরো 55 তোমার স্কোর হয়েছে, আর এদিকে ধরো তুমি 20-তে কিছু বলতে পারলে না, তুমি 15 পেলে, আর একটা ছেলে বা একটা মেয়ে সে 50 পেয়েছিল, সে ধরো দেখা গেল ভালো করে প্রিপারেশন করে ভালো করে সেখানে ইন্টারভিউ দিয়েছে, তাহলে সে 20-তে 20 পেয়ে যদি বা 17-18 যদি পেয়ে যায়, তাহলে তোমাকে কিন্তু ছাড়িয়ে যাওয়ার তার প্রবণতা কিন্তু অনেকটাই দেখা যাবে। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে যাদের 50-র গায়ে বা 50-র এভাব তোমাদের স্কোর হচ্ছে 9-10 বা 11-12, তোমরা কিন্তু কোনোভাবে
এই জিনিসটাকে যারা নেগেটিভ ছড়াচ্ছে যে ফ্রেশার্সরা চান্স পাবে না, ওই দিকে গুজবে কান না দিয়ে তোমরা কিন্তু রীতিমতো প্রিপারেশন শুরু করো। কারণ রেজাল্ট বেরোনোর পর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হচ্ছে ইন্টারভিউ, বেশি দিন তোমরা সময় পাবে না, ঠিক আছে। আর তোমাদেরকে বললাম কি যে এদিকে কেটে যাচ্ছে কোথায়, মাদ্রাসাতে কিছু হলেও তো সিট কাটছে। ধরো আমি ধরলাম লাইফ সায়েন্সের ক্ষেত্রে 100টার কাছাকাছি বা ওই 70-80টার মতন সিট ছিল, তাহলে ওই যে সংখ্যাটা চলে যাওয়া মানে অনেকটাই কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে যে তারা হয়তো ঘুরে আসতে পারে, কিন্তু খুব কমজনই ঘুরে আসবে। কারণ হচ্ছে 2016 সালের প্যানেলে খুব কমজনই চাইবে যে এখানে এসে নাম লেখাতে, তাই না। ওখানে যারা অন্য পোস্টে পেয়ে যাচ্ছে, যেমন এনবিএস কেবিএস কথা বললাম, ওরা মোটেও আসবে না, তাই না। কারণ তো ওরা জানে যে এখানে কিন্তু অনিশ্চিন্তের একটা ব্যাপার রয়েছে এবং একটা ক্যান্সেল হওয়া প্যানেলে রিক্রুটমেন্ট হচ্ছে। তো ওতে হচ্ছে কি খুব কমজন, হাতে গোনা 2-1 আসতে পারে, ঠিক আছে। তো যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। তো এই জন্য তোমাদেরকে বলছি যে একটা অপরচুনিটি কিন্তু অনেকটাই ভালো পাবে। আর একটা জিনিস হচ্ছে কি, আর একটা আগেও বলেছি যে মানে এমনটা হতে পারে যে যারা টিচাররা পরীক্ষা দিয়েছে, তোমরা হয়তো খোঁজ খবর নিয়েছো বা তোমরা জানো যে অনেকের স্কোর কিন্তু হচ্ছে কি খুবই খারাপ। তো তাদেরকে 20-তে 20 আর এখানে এক্সপিরিয়েন্সে 10-এ 10 কিংবা তোমার হচ্ছে কি একাডেমিকে 10-এ 10 দিলেও তাদেরকে কোনো মতেই প্যানেলে আনতে পারা যাবে না। তো সেই সমস্ত হচ্ছে কি তারা কিন্তু কিছুজন পাওয়া যাবে, দেখবে প্রত্যেকটা সাবজেক্টে 10-12 জন 15 জন 20 জন করে পাওয়া যাবে, যারা কিন্তু কোনোভাবেই ঢুকতে পারবে না। আমি জানি না তাদেরকে কেমনভাবে নিযুক্ত করাবে, কিন্তু নাম্বার বেসিসে কোনোভাবেই তারা পারছে না। তো ওতে হচ্ছে কি এটা কিন্তু বাস্তব কথা, এটা মেনে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো সেটাই বলছি তোমাদেরকে যে তোমরা কিন্তু যারা ভালো স্কোর করেছো, পজিটিভলি নিজের প্রতি ভরসা রাখো, ঠিক আছে, দেখবে তোমরা কিন্তু কোনো না কোনোভাবে চান্স পাবে। যাই হোক, তাহলে এটা ছিল আপডেটেড। আরেকটা জিনিস, আজকে আরেকটা জিনিস দেখলাম যে মাদ্রাসার ক্ষেত্রে নতুন করে আবার পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, ঠিক আছে। নতুন করে ভ্যাকেন্সি হওয়ার একটা প্রবণতা রয়েছে, এটা ভালো খবর। তাছাড়া তোমরা জানো যে সামনে তোমার হচ্ছে কি আপার প্রাইমারির একটা ভ্যাকেন্সি তোমার হচ্ছে পরীক্ষা হবে, ঠিক আছে। এগুলো একটা ভালো খবর, ঠিক আছে। তো যাই হোক, মন মরা হয়ে, ঠিক আছে, আমি জানি অনেকের বয়স হয়তো তোমার 35 বা 40 ছুঁই হয়ে গেছে দীর্ঘদিন রিক্রুটমেন্ট না হওয়ার কারণে, তাই না। কেউ ভালো নেই সমাজে, এখন কেউ ভালো নেই, সবাই কোনো না কোনো জ্বালায় যন্ত্রণায় ভুগছে। তো অতএব হচ্ছে কি নিজেকে এই মুহূর্তে ভালো রাখা ছাড়া আর কোনো গতি নেই, ঠিক আছে। মানে অবভিয়াসলি নিজেকে হচ্ছে কি বিশ্বাস রাখো, ভরসা রাখো, দেখবে একটা সময় আসবে, ঠিক আছে, তোমাদের প্রত্যেকের সময় আসবে। বলো। স্যার বলছি, একটা কথা ছিল, বলছি ঠিক আছে, আমি করে দিচ্ছি, বলবো। দেখো, হ্যাঁ বলো, কি বলছো। বলছি স্যার, এই যে ফাইনাল অ্যান্সার কি বেরোনোর পরেও তো আমাদের 2-3 নম্বর করে বাড়তে পারে, কারণ কিছু হ্যাঁ কোশ্চেন অবভিয়াসলি কিছু না হচ্ছে কি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 2-3 নম্বর করে বাড়তে পারে, ঠিক আছে। 2-3টা করে হচ্ছে প্রশ্ন হচ্ছে কি মার্কস টু ভালো হতে পারে, বা হচ্ছে আরো বাড়বে সমস্যার কিছু কারণ নেই, তোমাদের বাড়বে, ঠিক আছে, তোমাদের বাড়বে সমস্যার মানে ধৈর্য ধরো, কিছু নাম্বার তোমরা কিন্তু বাড়বে। চলো, তাহলে এবার হচ্ছে কি আমরা শুরু করে দিচ্ছি। আজকে জেনারেল ভাইবার যে সমস্ত কোশ্চেন সেগুলো আমি ধরবো অ্যাকর্ডিং টু হচ্ছে কি এখানে যেভাবে যারা রেসপন্স করেছো সেই অনুযায়ী। যদি এখনো রেসপন্স করতে কেউ বাকি আছে তাহলে কমেন্টে তোমার নামগুলো লিখে দাও যে আমি দেবো, ঠিক আছে, তাহলে সেই মতন করে তোমাদেরকে ডাকা হবে। চলো, আমরা প্রথমে ডেকে নিচ্ছি তিয়াসা শবনম, রেডি থাকবে সন্দীপন, তারপর হচ্ছে কানিজ ফাতেমা। চলো, তিয়াসা শবনম, রেডি তুমি? তিয়াসা, আচ্ছা আজকে আমি বলে দিচ্ছি, প্রথমে তোমরা যখন হচ্ছে অন করবে, প্রথমে শুধু হচ্ছে কি নিজের নাম বলবে, ঠিক আছে, নিজের নাম বলবে, আর কোন জেলা থেকে তুমি এসছো শুধু সেইটুকু বলবে, আর হচ্ছে কি তোমার সাবজেক্টটা বলবে, ঠিক আছে, এইটুকু বললে তারপরে আমি শুরু করবো। স্যার, আমার নাম পিয়াসা শবনম, আমি হাওড়া জেলা থেকে এসেছি। আমার সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স, বটানি অনার্স। আচ্ছা, ধরুন আপনি ক্লাসে প্রবেশ করলেন, সেই মুহূর্তে হচ্ছে কি প্রচুর চেঁচামেচি চলছে ক্লাসে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে ওদেরকে শান্ত করাবেন? স্যার, আমি যখন ক্লাসে প্রবেশ করব, তো তখন যদি দেখি ক্লাসে প্রচুর কোলাহল হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, তো প্রথমে ঢুকেই কিছুক্ষণ চুপ করে আমি দাঁড়িয়ে থাকবো। তো কিছুজন দেখতে পেয়ে যাবে যে টিচার এসেছে ক্লাসে, তো তারা এমনিতেই শান্ত হয়ে বসার চেষ্টা করবে। তারপরে যখন দেখবো যে তখনও তাদের কিছু হয়তো কোনো লাস্ট বেঞ্চে বা কোনো একটা পার্টিকুলার জায়গায় তাদের ঝামেলাটা মিটছেই না, কন্টিনিউ চেঁচামেচি করে যাচ্ছে, তো সেক্ষেত্রে গিয়ে আমি তাদেরকে জিজ্ঞাসা করবো তাদের সমস্যাটা কি বা কি কারণে তাদের এত কোলাহল। তো সেটাকে সমস্যাটাকে মেটানোর চেষ্টা করবো, তারপর ক্লাসটাকে ধীরে শান্ত করার চেষ্টা করবো। মানে জিজ্ঞাসা করতে তারা যদি কোনো কথা না শোনে, ঠিক আছে, কন্টিনিউ তারা হচ্ছে কি নিজেদের মধ্যে হচ্ছে কথা বলে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, তাহলে সেই মুহূর্তে আপনি কি করবেন থামানোর জন্য? সেই মুহূর্তে আমি
যদি দেখি যে একদম ক্লাসটা নাগালের বাইরে, তাহলে যারা খুবই চিৎকার করছে দু একজনকে হয়তো আমি তাদেরকে মানে বেঞ্চে দাঁড় করাবো, মানে দাঁড় করিয়ে রাখবো, বা পানিশমেন্ট বলতে এমনি কান ধরে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করবো, বা তাদের নাম হেড স্যারকে দিয়ে দেওয়া হবে, এরকম একটা ভয় দেখাবো। কিন্তু তারপরে প্রথমে চেষ্টা করবো নিজের কন্ট্রোলে আনার, যাতে কিনা সবাই শান্ত হয়, বা তাদেরকে কোনো গল্পের ছলে বা ক্লাসের মানে তাদেরকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করবো। তারপরেও যদি না হয়, তাহলে ওই যারা খুবই দুষ্টুমি করছে তাহলে তাদেরকে দাঁড় করিয়ে বা রাখার বা পানিশমেন্ট দেওয়ার আচ্ছা, বা head sir এর কাছে complaint করা হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় এনইপি 2020 কি কি আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন আনা হয়েছে বা কি কি নতুন সংযোজন ঘটেছে শিক্ষা ব্যবস্থায়? বর্তমান শিক্ষা ব্যবস্থায় এনইপি 2020-তে 5+3+3+4 সিস্টেমে ভাগ করা হয়েছে, এবং ক্লাস 6 থেকেই ভোকেশনাল এডুকেশনটাকে কম্পালসারি করার মানে চিন্তা ভাবনা করা হয়েছে। আচ্ছা, সবুজ সাথী প্রকল্পটা কি জিনিস? সবুজ সাথী প্রকল্প হলো ক্লাস 9 থেকে স্টুডেন্টদের 9-10 স্টুডেন্টদের সাইকেল বিতরণ করা। আচ্ছা, স্কুল লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রকল্প কি আমরা দেখতে পাই? স্কুল লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প স্যার আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, আচ্ছা, শিক্ষকতা মানে শিক্ষার কাজে বহির্ভূত ভাবে একজন শিক্ষক বা একজন শিক্ষিকার আর কি কি সমাজে কি কি কাজ থাকতে পারে? শিক্ষকতা ছাড়াও বহির্ভূতভাবে একজন শিক্ষক বা শিক্ষিকা সমাজে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, যেরকম রক্তদান শিবির, যেরকম বৃক্ষরোপণের বিভিন্ন কাজ, বিভিন্ন সামাজিক কাজকর্ম, বা মানে কুসংস্কার থেকে মানুষকে বের করে আনা, বা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ধরনের যে ক্যাম্প হয়, সেই ক্যাম্পের মধ্যে হয়তো স্বাস্থ্য সচেতনতা বা হাইজিন নিয়ে যে সমস্ত ক্যাম্পগুলো গ্রামাঞ্চলে বলা হয়, সেখানে অংশগ্রহণ করা। এইভাবে শিক্ষাক্ষেত্র ছাড়াও বা শিক্ষক শিক্ষিকা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে? ইনক্লুসিভ এডুকেশন হলো সমাজের সেই সমস্ত পিছিয়ে পড়া সমাজের সেই সমস্ত পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা বিশেষভাবে সক্ষম, সেই সমস্ত ছাত্রছাত্রীদের সমাজের মূল স্রোতে এনে তাদের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করানোর ব্যবস্থাপনা। আচ্ছা, দীর্ঘদিন এই যে স্কুল সার্ভিসের কোনো পরীক্ষা হয়নি, তো আপনি অন্য কম্পিটিটিভ এক্সামের প্রতি তো পড়াশোনা করতে পারতেন, আপনি কেন এই বারবার এই চাকরির জন্য ওয়েট করেছিলেন, বা কেন আপনি শিক্ষকতার কাজের সাথে যুক্ত হতে চাইছেন? স্কুল সার্ভিসের পরীক্ষা হয়নি দীর্ঘদিন, কিন্তু আমার একটা ভেতর থেকে জানি না, এটা একটা সত্যি কথা যে আমার একটা হয়তো বিশ্বাস ছিল কোনো না কোনোদিন হবে এটা, ঠিক আছে। তো তার মাঝখানে মনে হয়েছিল হয়তো আমার বয়স পেরিয়ে যাবে, তার মাঝেও হয়তো হবে কি জানি না, এরকম একটা আশঙ্কায় ভুগতাম। তো তারপরে যখন হয়েছে, এটা নিয়ে প্রথম কথা খুব খুশি, আর দ্বিতীয় কথা আমার শিক্ষকতা করতে ভালো লাগে। আমার কেউ কোনো সাবজেক্টে যে জ্ঞান অর্জন করেছি সেটা আমার ছোট ছোট স্টুডেন্টদেরকে সেটা শেখাতে, পড়াতে, বোঝাতে এবং তাদের সামনে থাকতে, তাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো কমপ্লেক্সিটি তৈরি হয়নি, নিষ্পাপ মনের চারিদিকে থাকতে আমার খুব পছন্দ। এটা সেই জন্যই আমি শিক্ষকতাটাকেই বেছে নিচ্ছি। ঠিক আছে, মোটামুটি তোমার এমনি নর্মালি সাহস ঠিক আছে তোমার, কিন্তু হচ্ছে কি প্রিপারেশন এখনো পর্যন্ত কিছুটা লেখুনা আছে বাবা। বিশেষ করে কান ধরে দাঁড় করানো বেঞ্চে এই ধরনের কথাবার্তা একদমই বলা যাবে না, ঠিক আছে? স্যার ওটা কিভাবে উত্তরটা দিতে হতো? উত্তর হচ্ছে কি অনেকভাবেই, আর দ্বিতীয় কথা হচ্ছে কি সরাসরি কোনো ক্লাসরুম তোমার কন্ট্রোলে আসছে না, তুমি হেডমাস্টারের কাছে নাম লিখে দেবে, এগুলো কোনো সলিউশন নয়। ইউ ট্রাই টু হ্যান্ডেল দ্য ক্লাসরুম ইউর সেলফস, ঠিক আছে? তোমাকে প্রথম নিজে থেকেই হচ্ছে কি ক্লাসরুমটাকে তোমাকে সামলাতে হবে। তো ওতে হচ্ছে কি তুমি প্রথমে হচ্ছে কি ক্লাসে ঢুকে যেমন করে তুমি বললে যে আমি নীরব হয়ে থাকবো, দেখবো, পর্যবেক্ষণ করবো, সেটা ঠিক ছিল। তো তাতে যদি কাজ না হয়, ঠিক আছে, তো আমি প্রথমে দু একজনকে হচ্ছে কি দাঁড় করাবো, ঠিক আছে? দাঁড় করিয়ে হচ্ছে কি তাদেরকে আমি ধমক দেবো, ঠিক আছে? তাতে যদি হচ্ছে বাকিরা যদি না হয়, তাহলে আমি বলবো যে পূর্বপাঠের আলোচনা আমি আগের দিন যেটা পড়িয়েছিলাম, প্রত্যেককে হচ্ছে কি দুজনকে দাঁড় করিয়ে তাদেরকে পড়া ধরার চেষ্টা করবো, তখন অটোমেটিক্যালি বাকিরা চুপ হয়ে যাবে। কিন্তু কোনোভাবে অনেক কিছু কৌশল আছে, কিন্তু তার মধ্যে যদি তুমি কোনোভাবে বলো যে কান ধরে দাঁড় করাবো, বা কাউকে হচ্ছে কি একটা থাপড় মারবো বা শাস্তি দেবো, ক্লাস থেকে বের করে দেবো, এই ধরনের নেগেটিভ জিনিস হচ্ছে কি এড়িয়ে যাওয়া ভালো। তার সাথে তুমি যে বললে যে হেডমাস্টারকে কি বলবো, এটা বলা যাবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্পের মধ্যে মিড ডে মিল কিন্তু পড়ছে বাবা, এটা কিন্তু আমাদের সেন্ট্রাল রাজ্য সরকারের নয়। তাহলে এই জিনিসগুলো এখনো পর্যন্ত লেখুনা আছে। আজকে 9 করে তুমি এতদিন জয়েন করলে, এই জিনিসগুলো এখনো পর্যন্ত ভালো করে পড়া হয়নি। এনইপি 2020 সম্বন্ধে তোমাকে বলতে বলা হলো,
তুমি হচ্ছে এক কথায় উত্তর দিয়ে দিলে, তাই না? এনইপি 2020 অসীম পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা যে স্টেপগুলো বলা হয়েছিল যে 5+3+3+4, তো সেখানে তোমাকে স্টেপগুলো বলতে হবে যে 5 কারা রয়েছে, 3 কারা রয়েছে, 3 কারা রয়েছে, 4 কারা রয়েছে, তাই না? তার শুধু ভোকেশনাল এডুকেশন এড করা হয়েছে এটা শুধু বললে হবে না, তাই না? যখন তোমাকে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে তোমাকে সেটাকে বিস্তারিতভাবে জিনিসটা বলতে হবে। তোমাদেরকে তো আমি মেটেরিয়ালস দিয়েছি, তাই না? এনইপি 2020 সম্বন্ধে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকল্প সম্বন্ধে দেওয়া হয়েছে, তাই না? তো সেই জিনিসগুলো তোমাকে আরো ভালো করে বাবা পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তুমি এই কোশ্চেনগুলো যেগুলো ধরলাম এগুলো জেনারেল কোশ্চেন, এগুলো ধরা হতে পারে, তুমি প্রয়োজন পড়লে এগুলোকে খাতায় লিখে রেডি করে নাও, ঠিক আছে? ও তোমার নিজের মতন করে রেডি করে নাও, ঠিক আছে? চলো এবার আমরা ডেকে নেব সন্দীপনকে। রেডি থাকবে কানিজ ফাতেমা, সরি। হ্যাঁ স্যার, আমি রেডি। শুরু করো। আমার নাম সন্দীপন দাস, আমি উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত গোবরডাঙ্গা শহর থেকে এসেছি এবং আমার সাবজেক্ট প্রাণীবিদ্যা। তো আপনি যে জেলা থেকে এসেছেন ওই জেলার ঐতিহাসিক গুরুত্ব কি আছে? আমি উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে এসেছি। এই উত্তর চব্বিশ পরগনা জেলার কৃষি এবং শিল্পে যথেষ্ট উন্নত এবং এখানে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান রয়েছে, যেমন যেমন আদ্যাপীঠ রয়েছে, দক্ষিণেশ্বরের কালী মন্দির রয়েছে। এছাড়াও পারমাদান ফরেস্ট রয়েছে, যেটা বনগাঁ লাগোয়া জায়গায় অবস্থিত এবং এটি একটি অভয়ারণ্য যেখানে কৃষ্ণসার হরিণ পাওয়া যায়। আচ্ছা, আপনি যে জেলা থেকে এসেছেন সেখানে কৃষিকাজ যে হয় এরকম 5টি ফসলের নাম বলুন, তাদের সাইন্টিফিক নাম বলুন এবং তাদের ফ্যামিলির নাম বলুন। হ্যাঁ স্যার, আমি উত্তর চব্বিশ পরগনায় আমাদের জেলায় ধান, যেটা সাইন্টিফিক নেম ওরাইজা স্যাটিভা, এটি চাষ হয়। এটি পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত। এছাড়াও গম চাষ হয়, আমি দেখেছি, টেটিকাম অ্যাস্টিভাম, এটিও পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত। এছাড়া অন্যান্য সবজির মধ্যে ফুলকপি বা গাজর, মানে স্যার এই মুহূর্তে আমার এইগুলোর সাইন্টিফিক নেমটা মাথায় আসছে না, এইগুলো চাষ হয় স্যার, বাঁধাকপি এগুলো চাষ হয়। আচ্ছা আচ্ছা, ক্লাসরুমে যখন আপনি প্রবেশ করলেন তো সেই মুহূর্তে যদি হ্যাঁ স্যার। খুব চিৎকার চেঁচামেচি হয়, ঠিক আছে, নিজের মধ্যে তারা গন্ডগোল করে, তাহলে আপনি কি করবেন? আমি ক্লাসরুমে প্রবেশ করে প্রথমে স্টুডেন্টদেরকে, যদি সেটা একদম সকালে বা মর্নিং এ ক্লাস হয় তাহলে সুপ্রভাত বলবো, বা যে সময় হবে সেইভাবে তাদেরকে সম্ভাষণ করবো। এবং তাতে করে অনেকে স্যার এসছেন, তাতে করে দেখে অনেকে চুপচাপ হয়ে যাবে এবং বাদ বাকি আরো যারা রয়েছে তারা যারা গন্ডগোল করছে, আমি পার্সোনালি তাদের কাছে যাব এবং গিয়ে তাদের কি সমস্যা সেটা শুনবো এবং সেটা বুঝে সেটা সমাধান করার চেষ্টা করবো। এবং এর পরেও যদি দেখি তারা কিছুজন ক্লাস বেঞ্চের দিকে বা অন্যান্য জায়গায় কিছুজন সমস্যা করছে, তাহলে আমি পূর্ব পাঠে আলোচনায় যাব এবং তাদেরকে বলবো যে আগের দিন আমি শ্রেণীতে যা যা পড়িয়েছি বা ক্লাসে যেগুলো পড়িয়েছি সেইগুলো থেকে তোমাদের এখন কোশ্চেন জিজ্ঞাসা করবো, তোমরা সবাই উত্তর বলার জন্য তৈরি হয়ে যাও। এটি বলার পরে আশা করি ক্লাস অনেকটাই শান্ত হয়ে যাবে বলে আমি মনে করি। আচ্ছা, ধরুন আপনি একটা ক্লাসে গেলেন, তো ওই দিন হচ্ছে কি বাচ্চারা পড়তে চাইছে না, ঠিক আছে, বা তারা হ্যাঁ স্যার। পড়াশোনা করতে চাইছে না, তো সেই মুহূর্তে আপনি তাদেরকে কি করবেন? তাদেরকে ছেড়ে দেবেন নাকি পড়াবেন নাকি কি করবেন? হ্যাঁ নিশ্চয়ই, এরকম বাচ্চাদের হতেই পারে, কারণ তারা শিশু স্বভাবতই, তাদের বিভিন্ন রকম ইচ্ছা হতেই পারে। সেক্ষেত্রে আমি তাদের একেবারেই ছেড়ে দেবো না। যদি তারা একেবারেই পড়তে না চায়, আমি প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করবো যে এটা আমার ক্লাস, আমি এখানে দায়িত্ববদ্ধ, আমি তাদের পড়াতে জন্য এসেছি। তারপরে যদি তারা আমাকে রিকোয়েস্ট করে যে আজকে আমাদের পড়তে ইচ্ছা করছে না, তখন আমি তাদের বিভিন্ন রকম কুইজ বা এই জাতীয় কন্টেস্ট ক্লাসে নেওয়ার চেষ্টা করবো, বা বিভিন্ন রকমের যে ছবি এঁকে তাদেরকে বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করবো। আমার সাবজেক্ট যেহেতু প্রাণীবিদ্যা, আমি প্রাণীবিদ্যাকে ছবি এঁকে বা কোনো মডেল নিয়ে গিয়ে সেটা তাদেরকে দেখে তাদের মানে আর কি কোনো জিনিসকে তাদের বোঝানোর চেষ্টা করতে পারি, যাতে তারা আকর্ষণীয় জিনিস দেখলে সেটা নিয়ে আগ্রহ প্রকাশ করতে পারে। অথবা কুইজ বা এই জাতীয় জিনিসও আমি শ্রেণীকক্ষে নিয়ে তাদেরকে একটা বিষয়ে ইনভলভ করতে পারবো বলে আমি মনে করি। যে ছুটি, অনেকদিন ছুটি থাকছে, তো ছুটির পরে যখন স্কুল খুলছে, এবারে সেই মুহূর্তে পরের দিন আপনি ক্লাসে গেলেন, তো পূর্ব পাঠের তো তখন তো আর ছাত্রছাত্রীরা ভুলে গেছে, তো সেই দিন আপনি ক্লাসে কি করবেন? হ্যাঁ, সেই দিন আমি ক্লাসে গিয়ে, ধরুন সাপোজ সামার ভ্যাকেশন মানে গ্রীষ্মের ছুটি বা পুজোর ছুটি পড়েছে, তারপরে যেদিন প্রথম স্কুল খুলবে সেদিন সবাইকে গিয়ে প্রথমেই আমি তাদেরকে সবার পুজো কেমন কেটেছে বা গরমের ছুটিতে কে কি করেছে সেইগুলো জানতে চাইবো। এবং তারপরে আমি যদি গরমের ছুটি হয় তাহলে গরমের ছুটিতে কি কাজ দেওয়া ছিল সেইগুলি তাদের টাস্কগুলি তাদের কাছ থেকে নিয়ে নেবো। অথবা যদি পুজোর ছুটি হয় তাহলে কে কেমন করে পুজো কাটিয়েছে এটা শোনার পর তারপরে আমি সেই ছুটির আগে যে টপিকগুলো পড়িয়েছিলাম সেগুলো
অল্প অল্প করে সেগুলোকে রিভিশন দিয়ে তারপরে আমি যদি সেদিনের সময় থাকে ক্লাসে, তাহলে আমি নতুন কোনো টপিক শুরু করব, অথবা সেই দিন থেকে আমি সেই ক্লাস থেকে আমি পুরোপুরি পূর্ব পাঠের উপর মনোনিবেশ করবো এবং তাদেরকে একটা রিদিমে ফিরিয়ে নিয়ে এসে আমি নেক্সট ক্লাস থেকে আমি আবার নতুন পাঠ শুরু করবো। যেটি পসিবল হবে সেটি করবো। এনইপি 2020-তে কি কি পরিবর্তন আনা হয়েছে শিক্ষা ব্যবস্থায়? হ্যাঁ, এনইপি 2020 এই ব্যবস্থার মাধ্যমে পূর্বের যে 10+2 কাঠামো ছিল শিক্ষাক্ষেত্রে, সেটাকে 5+3+3+4 এই কাঠামোতে আনা হয়েছে। এখানে প্রথম যে 5 বছর, সেখানে 3 বছর প্রি অঙ্গনওয়াড়ি এবং তারপরে ক্লাস 1-2 এই দুটি শ্রেণীকে রাখা হয়েছে, এবং তারপরে যে 5 বছরটা হয়ে গেল, তারপরে 3 বছরে ক্লাস 3, 4, 5, এবং তারপরে 3 বছরে 6, 7, 8, এবং তারপরের যে লাস্ট 4 বছর সেখানে 9, 10, 11, 12 এই শ্রেণীগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং এখানে 18 বছর পর্যন্ত শিক্ষার একটা কাঠামো তৈরি করা হয়েছে। পূর্বে কি ছিল? পূর্বে এই সিস্টেমটা কি ছিল? পূর্বে 10+2 সিস্টেম ছিল। আচ্ছা, দুটোকে যদি কম্পারেটিভ করা হয়, আপনি কোনটাকে বেটার মনে করেন? সরি স্যার, আমি শুনতে পেলাম না। দুটোকে যদি কম্পেয়ার করা হয়, 10+2 আর এখানে 5+3+3+4, তাহলে আপনি কোনটাকে হচ্ছে কি বেশি বেটার মনে করেন? আমি স্যার অবশ্যই 5+3+3+4 এই সিস্টেমটাকে অনেক বেশি বেটার মনে করি, কারণ এখানে শেখার স্কোপ অনেক বেশি থাকছে এবং এখানে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার একটা সুযোগ থাকছে, এবং এই সিস্টেমে প্রত্যেকটি বিষয় যেমন ভোকেশনাল বিষয় বা অন্যান্য বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্লাস 6 থেকে। তো এই দিক থেকে দেখতে গেলে মানে এখানে শিক্ষার পরিসরটা অনেক বেশি হচ্ছে এবং অনেক বেশি খোলা মনে শিক্ষার্থীরা এখানে শেখার সুযোগ পাচ্ছে। আমি এটাকেই প্রাধান্য দেব। আচ্ছা, ঠিক আছে সন্দীপ, মোটামুটি আর বেশি কিছু তোমাকে জিজ্ঞাসা করছি না। যত যা জিজ্ঞাসা করলাম মোটামুটি তোমার উত্তর কিন্তু ঠিকই ছিল। অনেকটাই ভালো করে ডিফেন্স করার চেষ্টা করেছো। তো এখানে তোমার বিশেষ করে ক্লাসরুম হ্যান্ডেলিং থেকে শুরু করে আদার যে সমস্ত জিনিস জিজ্ঞাসা করলাম ঠিকই ছিল। তোমার মানে মডিফিকেশনের কিছু দরকার নেই। আপাতত হচ্ছে কি নিজের যে সুমিতা সাউ। স্যার আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। স্যার নমস্কার। স্যার আমার নাম সুমিতা সাউ, আমি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক থেকে আসছি। সাবজেক্ট? স্যার আমি প্রাণী জুলজিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। আচ্ছা, এই যে লাইফ সায়েন্সে অনেক সাবজেক্ট রয়েছে তাই না, বিশেষ করে বোটানি, জুলজি, ফিজিওলজি, অ্যানথ্রোপোলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, আরো রয়েছে অনেক শাখা। তো আপনি পার্টিকুলারলি এই জীববিদ্যা বিষয়টাকে কেন চয়ন করেছেন? স্যার জীববিদ্যার আমার স্কুল লেভেল বিদ্যালয়ের লেভেল থেকে জীববিদ্যার প্রতি আমার আলাদাভাবে একটা ভালোবাসা ছিল। তো আশেপাশে প্রাণী, তারপর হচ্ছে স্যার গাছপালা সমস্ত কিছু দেখে বড় হয়েছে। তো সব থেকে বেশি ইন্টারেস্ট লাগতো যে এগুলো সম্পর্কে আরো বেশি করে জানবো, বিশেষত যখন অনেক প্রাণী দেখতাম। তারপর স্যার ছোটবেলায় যখন ডিসকভারিতে অনেক টিভিতে অনেক প্রাণী দেখতাম, সেগুলোর নাম জানতাম না, সেগুলো বিহেভিয়ার জানতাম না, সেগুলো জানার জন্য খুবই উৎসাহী ছিলাম। তাই যখন বড় হয়ে সুযোগ পেলাম যে লাইফ সায়েন্সে জুলজি নিয়ে পড়া যায়, ওটা নিয়ে এগোনো যায়, তো এটাতে আরো বেশি ইন্টারেস্ট পেলাম। আচ্ছা, আপনি বিএসসি লেভেলে পড়াশোনা করেছেন, এমন 3টি বইয়ের নাম বলুন এবং তাদের অথারের নাম বলুন। স্যার স্যার একটু ভাবুন। টেক্সটবুক অফ ভার্টিব্রেট অ্যান্ড ইনভার্টিব্রেট বাই R.L. কোটপাল, মলিকুলার বায়োলজি বাই সুলস্টাড অ্যান্ড সিমন্স, and immunology by Kubi. আচ্ছা, এমন কোনো বই নাম বলতে পারবেন যেটা আপনার পড়ার ইচ্ছা আছে কিন্তু আপনি পড়তে পারেননি, ওটা আপনার কাছে না থাকার কারণে, বা ভবিষ্যতে পড়ার ইচ্ছা আছে? স্যার মানে আমার সাবজেক্টে না সাবজেক্টের বাইরে? যে কোনো। হ্যাঁ স্যার, একটু বাংলা উপন্যাস যেগুলো পড়তে পারিনি, তো শরৎচন্দ্রের উপন্যাস পড়ার খুব ইচ্ছে আছে। রাজনীতির প্রতি আপনার মনোভাব কিরূপ, মানে আপনার কেমন মনোভাব পোষণ করেন? স্যার রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত যে দেশের সেবা করা। তো আমার মতে রাজনীতির
যে দেশের দেশের জনগণের সেবা করা, মানব কল্যাণের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া, এগুলোই রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত। না, সেটা ঠিক আছে। আপনার আপনার রাজনীতির প্রতি ইন্টারেস্ট কেমন, বা আপনি কোনো আপনার কোনো ফেভারিট কোনো দল বা আপনি কিছু চয়ন করেন বা ভবিষ্যতে করবেন না বলে স্যার, আপনি ঠিক আমার করেছেন? না স্যার, রাজনীতির প্রতি ইন্টারেস্ট বা ফেভারিট দল ভবিষ্যতের কোনো পরিকল্পনা নেই। আচ্ছা আচ্ছা, আমরা এই যে মিড ডে মিল দেখি বিদ্যালয়ে, তো সেই মিড ডে মিল সংক্রান্ত আপনার ধারণা কি আছে? স্যার, মিড ডে মিল সংক্রান্ত ধারণা, এটি একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যেখানে যখন বিদ্যালয়ে সার্বিকভাবে দেখা যায় যে অনেক ছাত্রছাত্রী কিন্তু স্যার যে দরিদ্র সীমার নিচে অবস্থান করছে, তারা যে বিদ্যালয়ে আসবে সেটুকু আগ্রহই তাদের নেই, এবং তারা ফার্স্ট জেনারেশন স্কুল গোয়িং হওয়ার জন্য অনেকে তো বিদ্যালয়ে পাঠাতেই পারে না। তো বিদ্যালয়ের এই মিড ডে মিল প্রকল্পের জন্য শিক্ষার্থীরা কিন্তু স্কুলমুখী হয়, কারণ একজন স্টুডেন্ট যখন পড়বে তখনই যদি তার মানে খাওয়া দাওয়া স্বাস্থ্য সবকিছু ঠিক থাকে। তো মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে যারা দরিদ্র সীমার নিচে অবস্থান করছে তাদের পক্ষে তো স্যার খুবই উপযোগী হয়েছে, তারা বিদ্যালয় মুখী হয়েছে, তাদের খাওয়া দাওয়া স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং তাদের পড়াশোনাতেও কিছু উন্নত হয়েছে। এটা কি সব ক্লাসের জন্য, মানে 5 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রদের জন্য? না স্যার, 5 থেকে 10 Confirm? যতদূর মনে হচ্ছে। আচ্ছা, তা বর্তমান ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো যে পড়ানো হয়, তাদের কমিশন রয়েছে বা তাদের একটা বোর্ড রয়েছে, সেই দুটো বোর্ডের নাম বলতে পারবেন? মাধ্যমিকে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আর উচ্চ মাধ্যমিকের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আবার বলুন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আচ্ছা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এই ধরনের কিছু আছে? এটা তো রাজ্য সরকারের, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এরকম কিছু আছে? হ্যাঁ কি আছে? স্যার, সেন্ট্রাল গভর্নমেন্টের আমি কি শিওর নই, তবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিবিএসসি আইসিএসসি স্কুলগুলো আছে ওগুলো জানি, তো আমি এটা ঠিক শিওর নই। আচ্ছা আচ্ছা, এনসিটি এর কাজ কি? এরা কি কাজ, মানে এরা কি গুরুত্ব, এর গুরুত্ব কি? শিক্ষার গুণগত মান দেখা এবং উন্নয়ন করা। এরা বিদ্যালয় বা কলেজ ইউনিভার্সিটি সমস্ত জায়গায় কাজ করে, তাই তো? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার অনেক বুঝলেন, কিন্তু সব শোনা যেত, সেও শোনা যাচ্ছে। এই বাবা, কে তুমি আনমিউট করে রেখেছো? একটু মিউট করে রাখো। যাই হোক, সুমিতা, হ্যাঁ স্যার। তোমার কিছু টেকনিক্যালি অনেক কিছু জায়গা ভুল পেরিয়েছে, ঠিক আছে? তোমার অজান্তে হয়তো ঘটেছে, তুমি বুঝতে পারোনি। আচ্ছা, অনিন্দিতা চট্টোপাধ্যায়, তুমি বাবা মিউট করে দাও। তোমার তোমার আসেনি এখন, তুমি আনমিউট করে রেখেছো, তোমার ভয়েস কিন্তু শোনা যাচ্ছে বাবা। অনিন্দিতা, যদি তুমি শুনতে পাচ্ছ তাহলে তুমি মিউট করে নাও নিজেকে। আচ্ছা সুমিতা, তুমি যেমন হচ্ছে কি লাস্টের কোশ্চেন থেকে তোমাকে শুরু করছি। এনসিটি এটা তোমার নিশ্চয়ই তুমি জানো যে বিএড, ডিএলএড কিংবা এমএড এই সমস্ত মানে টিচার্স ট্রেনিং যে প্রোগ্রামগুলো হয় বা যে কোর্সগুলো করানো হয় সেগুলোই তারা দেখভাল করে, এরা সমস্ত শিক্ষা ব্যবস্থা দেখে না, ঠিক আছে? তার পাশাপাশি তুমি যে বোর্ডে পড়াশোনা করেছো WBBSC আর WBCHSC, তো সেগুলোও তোমার মিস্টেক হয়ে যাচ্ছে না, সেগুলো তোমাকে ঠিকঠাক করে বলতে হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ থেকে তোমাকে শুরু করতে হবে, তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ বলে দিচ্ছ। তার সাথে সাথে আরেকটা জিনিস, যেটা তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে, তাই না, যে আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড, সেগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে। যাই হোক, তোমাকে কিছু ইউনিক কোশ্চেন করেছি যেগুলো হচ্ছে কি বেসিক্যালি ইন্টারভিউতে করানো হয়। আজকে মনে হয় এই ধরনের কোশ্চেন ক্লাসে তোমার প্রথম সম্ভবত। তো সেক্ষেত্রে যে যে কোশ্চেন জিজ্ঞাসা করলাম, অনেকগুলো কোশ্চেনই করেছি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তুমি রেডি করো, যেগুলো তোমাকে করলাম, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তো ওটাই হচ্ছে কি আরেকটা জিনিস, তুমি যখন কোনো কিছু পারছো না, ঠিক আছে, তখন তোমার উত্তরের অ্যাপ্রোচটা এরকমই হবে যে স্যার আমার এই মুহূর্তে মনে আসছে না, আমি পরে জেনে নেবো স্যার, বা আমি পরে স্যার দেখে নেবো স্যার, এইভাবেই হবে, ঠিক আছে? সরাসরি হচ্ছে কি তুমি স্যার আমার মনে পড়ছে না, আমি পারছি না, না বলে এই ধরনের অ্যান্সারটা হচ্ছে বেশি মানে শ্রুতিমধুর হয় এবং সবচেয়ে বেশি ভালো গ্রহণযোগ্য হয়। এটা আগেও আমি বলেছি, আজকেও আমি বললাম, এটা মাথায় রাখবে। ওকে, ঠিক আছে।
চলো এবার আমরা স্যার বলছি এনভিএস কেভিএস এগুলো কি সিবিএসসি আইসিএসসি বোর্ডের আন্ডারে? না, এগুলো এনভিএস কেভিএস এগুলো হচ্ছে কি তোমার আমাদের সিস্টেম, মানে এটা হচ্ছে কি স্কুল ব্যবস্থা আর কি। আর যে আমি যে বোর্ড জিজ্ঞাসা করছি না, এনভিএস কেভিএস এও হ্যাঁ সিবিএসসি বা আইসিএসসি বোর্ড কিন্তু পড়ানো হচ্ছে, ঠিক আছে? ওরা একটা সংস্থা